Hello, my dear ones. Good evening to all of you. তো যাই হোক সময় যেহেতু আমাদের একটু কমে আসছে তাই আজকে তোমাদের ক্লাস ডেমনস্ট্রেশন বিষয়ে আমরা একটা ডিসকাশন করব এবং আমরা ট্রাই করব যে হাউ টু টেক ক্লাসেস সরাসরি আমরা ক্লাস করে তোমাদের দেখাবো এবং হোয়াইট বোর্ড বা ব্ল্যাক বোর্ডের সামনে দাঁড়িয়ে কি করে তোমরা ক্লাস করবে সেটা তোমাদের একটা নিজস্বত্ব থাকে। কিন্তু যে সমস্ত নর্মসগুলো আছে বা রেগুলেশনসগুলো সেটাকে মেনটেন করে কী করে ক্লাস করবে সেইটাও কিন্তু আমরা আমাদের এন্ড থেকে দেখানোর চেষ্টা করব। তো তার কিছু বেসিক কিছু ডিসকাশন আছে যে একটা ক্লাসকে কন্ডাক্ট করতে গেলে কোন কোন ব্যাপারগুলো তোমরা মনে রাখবে সেই রিগার্ডিং কিন্তু আজকের ক্লাসটা হতে যাচ্ছে। অতএব তোমরা সবাই শেষ পর্যন্ত দেখো এবং আমরা ট্রাই করছি আমাদের এন্ড থেকে সমস্ত কিছু প্রোভাইড করার যে তোমরা একটা ক্লাস যখন কন্ডাক্ট করবে তখন কোন কোন ব্যাপারগুলো মনে রাখতে হবে এবং এরপর আমরা কয়েকটি ক্লাস তোমাদের ডেমো করে দেখাবো আর কি। তার আগে হচ্ছে বিষয়গুলো তোমরা তো জানবে, কিন্তু সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। তোমরা যারা অলরেডি টিউশন পড়াও বা মানে টিচিংয়ের সঙ্গে কানেক্টেড তোমরা হয়তো কিছুটা হেল্প পাবে এক্সট্রা বাকিদের থেকে, এবং যারা কানেক্টেড নও তোমরা কিন্তু এই কটা দিন কিছু স্টুডেন্টকে সামনে রেখে তোমরা কিন্তু পড়ানোর প্র্যাকটিসটা করতে পারো। যেহেতু মানে টিচিংটা কিন্তু একটা ফ্যাক্টর, ডেমনস্ট্রেশন ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট। অতএব সেই ডেমনস্ট্রেশন ব্যাপারটাও কিন্তু তোমরা নিজে নিজে প্র্যাকটিস করতে পারো আর কি। তার আগে যে বিষয়গুলো মাথায় রাখবে সেটা আজকের ভিডিওতে তোমরা দেখে নাও। তাহলে আমরা এটাকে লেকচার ডেমনস্ট্রেশন বা ডেমো ক্লাস বলতে পারি, যাই বলো না কেন। ক্লাস শুরুর আগে তোমাদের একটা জিনিস বলে রাখি যে তোমরা যেহেতু 9-10-এর জন্য প্রিপেয়ার্ড হচ্ছ, তাহলে ক্লাস 9 এবং ক্লাস 10-এর যে সিলেবাস, আমার মনে হয় যে এই সিলেবাস সম্পর্কে তোমাদের কিন্তু সম্যক ধারণা থাকা উচিত। অতএব তোমরা যারা টিউশনের সঙ্গে যুক্ত আছে বা পড়াচ্ছ সিলেবাসটা জানো, তোমরা তো জানোই। এবার যারা জানো না, আমার মনে হয় যে তোমরা এই সিলেবাস থেকে কিছু কিছু টপিক তোমরা কিন্তু দেখে রাখো আর কি। 9-10 থেকে যদি সম্ভব হয় তাহলে সবগুলোই একরকম রেডি করে নাও এবং এমন কিছু কয়েকটা ক্লাসকে সেখানে একটা মাস্টারি তৈরি করো যে তোমাকে যদি পড়তে 9 থেকে বা ক্লাস 10 থেকে যদি পড়াতে বলে তাহলে আগে থেকে তুমি ডিটারমাইন্ড থাকবে যে আমি কোন টপিকটা চুজ করবো এবং কোনটা সেখানে কিভাবে স্টার্ট করবো, সেটা তোমার উপর ডিপেন্ড করছে। তো যাক, তুমি পুরো সিলেবাসটা সম্পর্কে একটু জেনে যাবে, কিন্তু কয়েকটা টপিককে খুব ভালো মতো করে রেডি করবে যাতে করে ডেমনস্ট্রেশনের সময় তুমি যে কোনো একটা টপিক খুব সহজে খুব ভালো করে এফেক্টিভলি বোঝাতে পারো আর কি। তো যাই হোক, তাহলে ক্লাস 9-10 এই বিষয়টা মনে রাখো। এবার এখন যে বিষয়টা আমরা আলোচনা করব তোমাদের, যে ডেমনস্ট্রেশন দেওয়ার সময় বা ক্লাস কন্ডাক্ট করার সময় কোন কোন ব্যাপারগুলো তোমরা মাথায় রাখবে আর কি। ফার্স্ট হচ্ছে যে উপস্থাপনা আকর্ষণীয় হতে হবে। এবার তোমাকে কেন নেবে? তুমি যদি আর 5 জন থেকে একটু ডিফারেন্ট না হও তাহলে তোমাকে নিয়ে তো তাদের কোনো কাজ নেই, বা তুমি তো সেক্ষেত্রে অ্যাট্রাকটিভ বা কিংবা ইফেক্টিভ নাও হতে পারো। তাই জন্য তোমার কথা বলা, তোমার প্রেজেন্টেশন সমস্ত কিছু কিন্তু অ্যাট্রাকটিভ হওয়া উচিত। তাহলে এটা প্রথম ব্যাপার। এবার বর্তমানে আগেও ছিল কিন্তু সেটা আমরা এভাবে হয়তো জানতাম না, কিন্তু বর্তমানে মনে রাখো যে টিএলএম খুব ইম্পর্টেন্ট একটা পার্ট যখন আমরা একটা ক্লাসকে ডেমনস্ট্রেট করছি বা টিচ করছি। অতএব টিএলএম এর ইউজ কিন্তু আমাদের করা উচিত খুব ভালোভাবে। কিন্তু তুমি যখন ইন্টারভিউ রুমে যখন তুমি ক্লাসের ডেমো দেবে তখন সেখানে কিন্তু সেই অর্থে টিএলএম কিন্তু পাবে না আর কি। তো তোমার কাছে যে টিএলএমটা থাকবে সেটা হচ্ছে ওয়ানলি বোর্ড থাকবে, সেটা হোয়াইট বোর্ড, পসিবলি হোয়াইট বোর্ডই হবে সেটা। আর হোয়াইট বোর্ডে তুমি গিয়ে পড়াবে এবং সেটার একটা খুব ভালো ইউজ তোমাকে কিন্তু দারুণভাবে করতে হবে আর কি। তো সেটা কিভাবে করবে আমরা পয়েন্ট পয়েন্ট করে পরবর্তীতে তোমাদের বলবো। এবার এখানে বলা হচ্ছে যে বাস্তব বা মূর্ত উদাহরণ যুক্ত থাকবে, করতে হবে তোমাকে, যেটাকে আমরা কংক্রিট বলতে পারি। যে কংক্রিট কিছু এক্সাম্পল কিন্তু আমাদের সবসময় কিন্তু প্রেজেন্ট করা উচিত। তুমি যত এক্সাম্পল বাচ্চাদেরকে প্রোভাইড করবে স্টুডেন্টদের, তারা কিন্তু তত বেশি সেটাকে জয়াসলি কিন্তু নিতে পারবে এবং আরও বাকি বিষয়ের সঙ্গে কিন্তু রিলেট করতে পারবে। অতএব কংক্রিট কিছু এক্সাম্পল কিন্তু তোমাদের প্রোভাইড করতে হবে। প্রশ্নোত্তর পদ্ধতির মাধ্যমে শেখানো, সবসময় কোশ্চেনিং খুব ভালো একটা ব্যাপার। তুমি যেমন বাচ্চাদের সহজ কিছু ব্যাপার প্রথমত কোশ্চেন করবে, তারাও কিন্তু কিছু কোশ্চেন করবে এবং তুমি এমন একটা পরিবেশ সেখানে তৈরি করবে যাতে করে বাচ্চারাও তোমাকে কোশ্চেন করতে পারে।
আমাদের আরো ডেমনস্ট্রেশনটাকে আরো কি করে অ্যাট্রাকটিভ, আরো কি করে ইফেক্টিভ করে, যে সেই পয়েন্টগুলো আরো বেশ কিছু আছে তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করব। তার আগে ছোট্ট করে আমরা যেটা বলবো সেটা হচ্ছে 5E মডেল। 5E মানে কি, এই 5টা ই দিয়ে কিন্তু একটা সার্কেল বা একটা সাইকেল তোমরা পাবে, যেটা একটা ক্লাসকে কন্ডাক্ট করার জন্য, ইফেক্টিভলি কন্ডাক্ট করার জন্য তোমাদের ফলো করতে হবে। সেটা হচ্ছে যে প্রথমত এঙ্গেজ, তারপর এক্সপ্লোর, তারপর এক্সপ্লেইন, তারপরে হচ্ছে ইলাবোরেট, আর তারপর হচ্ছে ইভ্যালুয়েট আর কি। কি আমি খুব ইন শর্ট তোমাদের বলার চেষ্টা করছি, কারণ এটার ভিডিও তোমরা দেখে নেবে, আমি জাস্ট 1 মিনিটের মধ্যে সেটা বলবো। সেটা হচ্ছে যে একটা বাচ্চাকে তুমি যখন ক্লাসে যাচ্ছ, তাহলে আমরা যেটা নর্মালি করি আর কি, টিচাররা কিন্তু প্রায় করি, সেটা হচ্ছে যে আমরা দুম করে কি একটা ক্লাস স্টার্ট করে দিলাম, বা হয়তো কিছু পড়া ধরলাম, তারপর পড়াতে স্টার্ট করলাম। দিস ইজ নট লাইক দ্যাট, এরকম কিন্তু করা উচিত নয়। প্রথমত বাচ্চাদের আমরা যে গল্প বা যে কবিতা বা যে প্রোজটা আমরা স্টার্ট করব, তার রিলেটেড কিছু ইনফরমেশন বা কিছু স্টোরি টেলিং তোমাদেরকে করতে হবে। সো স্টোরি টেলিং এর যে একটা মেথড বা পদ্ধতি আছে, সেটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। আমরা যখন একটা ক্লাস স্টার্ট করব, সাপোজ আমরা যদি ক্লাস 10-এর ফ্যাবল কবিতাটা স্টার্ট করি, তাহলে সেখানে যে তার যে থিম্যাটিক যে ব্যাপারটা আছে, সেটাকে বোঝানোর জন্য এখানে দুটো ক্যারেক্টার কিন্তু আছে। এবার আমরা যদি শুরুতে গিয়ে বলি যে আচ্ছা তোমরা কে কে স্কোয়ারেল দেখেছো বলো তো, হাত তোলো কারা কারা স্কোয়ারেল দেখেছো, কাঠবিড়ালি কারা কারা দেখেছো। আচ্ছা তারপরে বলো যে তোমরা মাউন্টেন কারা কারা, স্কোয়ারেল কারা কারা দেখেছো, কারা কারা মাউন্টেন দেখেছো, তারা হাত তুলবে। এইবার তুমি তাদেরকে কোশ্চেন করতে পারো যে আচ্ছা স্কোয়ারেল এটা কি সজীব নাকি নির্জীব, বলবে। মাউন্টেন সজীব নাকি নির্জীব, বলবে। আচ্ছা একটা তো প্রাণী আর একটা হচ্ছে একটা অবজেক্ট বা একটা বস্তু। এবার ধরে নাও কাকতালীয় ভাবে যে তাদের মধ্যে একটা লড়াই হচ্ছে, একটা ফাইটিং হচ্ছে, তাহলে কি এক্সাইটিং একটা ব্যাপার হতে পারে না? দারুণ একটা চমৎকার একটা ব্যাপার হতে পারে যে একটা পাহাড়ের সঙ্গে একটা কাঠবিড়ালি লড়াই হচ্ছে, পাহাড়টা অনেক বড় আর কাঠবিড়ালি অনেক ছোট। এটাও কোশ্চেন হতে পারে যে আচ্ছা কে বড় কে ছোট বলো, আকৃতি, আকার, আকৃতি, সাইজের দিক থেকে। অবভিয়াসলি তারা, তুমি হয়তো বলে দিলে যে রাম তুমি বলো, রিনা তুমি বলো, শ্যাম তুমি বলো, একজনকে এক একটা নাম ধরে ধরে যদি কোশ্চেন করি তাহলে তারা কিন্তু খুশি হয়। তাহলে এরকম ভাবে আমরা বই না খুলেই কিন্তু আমরা এই সমস্ত কথাগুলো তাদের সঙ্গে শুরু করতে পারি। আচ্ছা এবার যদি তাদের মধ্যে একটা ফাইটিং হয়, তাহলে কি চমকপ্রদ একটা ব্যাপার হতে পারি না? হ্যাঁ স্যার। তাহলে আচ্ছা চলো আজকে তাহলে তেমনই আমরা একটা স্কোয়ারেল এবং একটা মাউন্টেনের মধ্যে একটা লড়াই হচ্ছে, তাহলে চলো আমরা তাদের লড়াইটা দেখে আসি। কিন্তু এই লড়াই কিন্তু সেরকম মানে হাতাহাতি বা মারামারি বা চুলোচুলি লড়াই না, এটা হচ্ছে একটা মানে কথার লড়াই, কথার বাগযুদ্ধ বলতে পারি। তোমরা কি দেখবে যুদ্ধটা? হ্যাঁ স্যার। তাহলে চলো আজকে আমরা বই থেকে সেই যুদ্ধটা দেখে আসি। সাপোজ আমি একটা এক্সাম্পল দিলাম, তখন আমরা ফ্যাবল কবিতাটাকে এক এক করে স্টার্ট করতে পারি, তার ব্যাকগ্রাউন্ড বা কবি পরিচিতি এই ব্যাপারগুলো একটু আলোচনা করতে পারি। তাহলে এই যে ব্যাপারটা মানে একটা ক্লাসের মধ্যে বাচ্চাদেরকে এঙ্গেজ করা, তারপরে এক্সপ্লোর করা। এক্সপ্লোর মানে এখানে অনুসন্ধান, যেটা অন্বেষণ, সার্চ ঠিক হবে না এখানে, অন্বেষণ বা অনুসন্ধান, এখানে পরীক্ষার বিষয়টা আমরা বলতে পারি আর কি। তারপর হচ্ছে সেই বিষয়টা যখন তার অন্বেষণ এটার সঙ্গে কানেক্টেড, তারা নিজের মতো করে অন্বেষণ করলো, অনেক জিনিস আমাদের টিচারের সামনে বলবে, তারপরে টিচার মিলে, ছাত্ররা মিলে সেটাকে এক্সপ্লেন করবে, ব্যাখ্যা করবে ভালো মন্দ, এবং সেখান থেকে ইলাবোরেট, দিমাগ কি বাতে জ্বাল গিয়ে যেটা আর কি, তারা ইলাবোরেট করবে। এবং এখানে কিন্তু এই ব্যাপারটা কিন্তু অ্যাপ্লিকেশন আর কি, তারা কি শিখলো এবং তারা হাতে নাতে কি শিখলো এবং সেটা কি করে অ্যাপ্লাই করবে, সেই আউটকামটা এখানে অ্যানালাইসিস করা হবে। এবং ইভ্যালুয়েট মানেই তো হচ্ছে যে ছাত্রছাত্রীরা আজকে ক্লাস থেকে কতটা শিখলো, সেই ব্যাপারটা লাস্ট পর্যন্ত ইভ্যালুয়েট করা, যে তার মানে আমরা আজকে কি কি শিখলাম বলো তো, তুমি বলো তুমি বলো, নাম ধরে ধরে আমরা কি কি শিখলাম, এবার সেটাকে একটা রিক্যাপ করে একটা সাম আপ করে আমরা ক্লাসটাকে শেষ করতে পারি আর কি। তাহলে 5E মডেল কিন্তু এটাই বলছে, আমরা আরো ডিটেলসে ক্লাসটা করেছি, তোমরা সেটা দেখে নাও। এখানে 5E মডেলটা ইন শর্ট লেখা আছে আর কি। ইন্ডাকটিভ মেথড এবং ডিডাকটিভ মেথড, এটা তোমাদের কেউ যদি না জেনে যাও তাহলে কিন্তু ভুল হবে আর কি। এটা খুবই ট্রেন্ডিং এবং খুব ইম্পর্টেন্ট টিচিং এর জন্য দুটো মেথড, সেটা হচ্ছে ইন্ডাকটিভ এবং ডিডাকটিভ, যেটাকে আমরা আরোহী এবং অবরোহী পদ্ধতি বলি। আমাদের যে ক্লাসেসগুলো হয় বা আমাদের প্রিভিয়াস যে সমস্ত বুকস বা ক্লাসেসগুলো আমরা দেখি, বিশেষ করে বইয়ের যে ফরম্যাটগুলো, সেখানে ডিডাকটিভ ওয়েতে কিন্তু পড়ানো হয়। আমরা যেমন ধরো বীজগণিতের অঙ্ক আমরা ক্লাস 6-7 থেকে শিখতাম, 7-8 থেকে। তো বীজগণিতের অঙ্ক কি, প্রথমে আমাদের যে ফর্মুলা, যে সূত্রগুলো, সেটা কিন্তু মুখস্থ করতে হতো।
একদম চোখ বন্ধ করে তোতা পাখির মতো মুখস্থ করতাম, তারপর একটা সময় পরে সেগুলোকে অ্যাপ্লাই করতাম, খাতা কলমে করতাম আর কি। তাহলে এই যে প্রথমে সূত্র মুখস্থ করে তারপরে এক্সাম্পল দেওয়া, তারপরে পুরো ব্যাপারটাকে জানা, এটা হচ্ছে ডিডাকটিভ মেথডের একটা এক্সাম্পল। যেমন আমরা যদি পার্টস অফ স্পিচ বলি, তাহলে আমরা এখনো কিন্তু বেশিরভাগ টিচার এটাই ফলো করে যে আমরা আমাদের চোখ দিয়ে আমাদের চারপাশে যা কিছু দেখতে পাই সেটাকে নাউন বলে। এটা হচ্ছে ডিডাকটিভ মেথড। কিন্তু আমরা যদি বলি যে আচ্ছা রাম তুমি দাঁড়াও, তুমি তোমার 5 জন ফ্রেন্ডের নাম বলো, 5টা ফ্রেন্ডের নাম বললো, এবার তার ফ্রেন্ডগুলোর একজনকে তুলে দিয়ে আমরা হয়তো আরেকজনকে বললাম যে তুমি তোমার কিছু ফ্রেন্ডের নাম বলো, আরেকজনকে বললাম যে তোমরা আজকে বলো তো যে আমাদের ক্লাসরুমে সেখান থেকে তোমরা কি কি দেখতে পাচ্ছ। এবার সে বলল, এবার যখন সে বলছে তখন কিন্তু টিচার একটা একটা করে নোট করছে আর কি, ব্ল্যাকবোর্ডে বা হোয়াইট বোর্ডে তিনি কিন্তু একটা একটা করে নোট করছেন আর কি। সাপোজ সেখানে 10টা, হোয়াইট বোর্ডে 10টা নাম পেলাম, তখন বাচ্চাদেরকে বললাম যে আচ্ছা বাচ্চারা তোমরা কি জানো যে যে 10টা নাম লিখলাম সেগুলো কি নাউন বলে? তাহলে তারা চমকে যাবে, সত্যি এটাই নাউন? আমরা তো অন্য কিছু ভাবতাম। তাহলে এইভাবেও কিন্তু আমরা পড়াতে পারি। তাহলে প্রথমে কিছু এক্সাম্পল সেট করলাম, তারপরে একটা ডেফিনিশন, একটা সংজ্ঞাতে আসলাম, দিস ইজ কল্ড ইন্ডাকটিভ মেথড, এটা হচ্ছে ইন্ডাকটিভ মেথডের একটা এক্সাম্পল। এইভাবেও কিন্তু পড়ানো মানে যায়, এবং এটা হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ। এবং তোমরা কিন্তু এই পদ্ধতিটাকেই ফলো করবে ডেমো ক্লাসে, অর্থাৎ এক্সাম্পলের মধ্য দিয়ে একটা ফর্মুলাতে আমাদেরকে বা ডেফিনেশনে আমাদেরকে আসতে হবে আর কি। সিম্পল টু কমপ্লেক্স, নোন টু আননোন। এফেক্টিভ ইন্ডাকটিভ মেথডের যে বিষয়টা সেটা হচ্ছে নোন টু আননোন, অর্থাৎ তুমি যখন একটা জানা বিষয়কে একটা ছাত্র বা একটা ছাত্রীকে জিজ্ঞেস করবে তখন সে খুব ভালো বলতে পারবে। এবার তুমি যেটা পড়াচ্ছ তার জানা, তার যে নলেজটা, তার সঙ্গে তোমার যে পড়ানোর যে টপিক সেটাকে কানেক্ট করে দাও। দিস ইজ কল্ড নোন টু আননোন, সিম্পল টু কমপ্লেক্স। তাহলে এইটাই হচ্ছে ইন্ডাকটিভ মেথডের একটা এক্সাম্পল। তাহলে আমরা মনে রাখো এটা, যে যখন ডেমো ক্লাস করব তখন কিন্তু অবভিয়াসলি ইফেক্টিভ করার জন্য সেটাকে ইন্ডাকটিভ যে মেথড সেটাকে কিন্তু অ্যাপ্লাই করব। কিন্তু ডিডাকটিভ মেথড কিন্তু একদম টোটালি ফেল না সেটা কিন্তু নয়। বড় বড় রিসার্চ বা সাইন্টিফিক যে ব্যাপারগুলো সেখানে কিন্তু ডিডাকটিভ মেথডটা কিন্তু বেশি ইউজ করা হয়, কিন্তু বাচ্চাদের বোঝানোর জন্য ইন্ডাকটিভ মেথড ইজ দ্য বেস্ট মেথড। স্টোরি টেলিং, অর্থাৎ গল্প শুনতে কিন্তু বাচ্চারা খুব বেশি পছন্দ করে আর কি। অতএব গল্প তাদেরকে ক্লাসটা শুরু হতে পারে স্টোরি টেলিং এর মধ্য দিয়ে। আরও কিভাবে শুরু হবে, কুশল বিনিময় বা একটা গ্রিটিংসের ব্যাপার তো থাকেই, সেটা আমরা পরে আবার বলছি তোমাদের। তো গ্রিটিংসের পরে কিন্তু আমি স্টোরি টেলিং এর থ্রুতে কিন্তু গল্পটা ক্লাসটাকে স্টার্ট করতে পারি। কিন্তু তুমি এমনভাবে মানে তাকে নিয়ে যাবে ক্লাসের মধ্যে, সে যেন বুঝতেই না পারে যেটা ক্লাস হচ্ছে। স্যার তো আমাদের গল্প বলছেন, এবার গল্প বলতে বলতে তুমি কখন ক্লাসে চলে গেছো বা তুমি তোমার টপিকটা স্টার্ট করে দিয়েছো, তারা হয়তো বুঝতেই পারবে না। অনেকক্ষণ পরে বুঝবে আরে স্যার তো আমাদের পড়িয়ে দিয়েছেন বা আমরা তো ক্লাস করে নিয়েছি, আমরা তো জেনে গেলাম। তার মানে স্টোরি টেলিং এই মেথডটাও কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে। এবং স্টোরি টেলিং এটা কিন্তু একটা আর্ট, কিন্তু স্টোরি টেলিংটা আর কি। তোমরা যে যত ভালো গল্প প্রেজেন্ট করতে পারবে তার ক্লাস কিন্তু ছাত্রছাত্রীরা তত বেশি এনজয় করবে আর কি। তাহলে স্টোরি টেলিং মেথডটা কিন্তু আমাদের ডেমো ক্লাসে বা আমাদের সমস্ত ক্লাসেই কিন্তু এটাকে আমরা ইউজ করতে পারি। এবার সময় হিসেবে কখন গল্পটা একটু বড় হতে পারে, একটু শর্ট হতে পারে, একটু মিডিয়াম হতে পারে, সেটা ডিপেন্ডস অন সিচুয়েশন। তারপর হচ্ছে তোমার কোশ্চেনিং। কোশ্চেনিং করলেই কিন্তু একটা ক্লাস কিন্তু ইন্টারেক্টিভ হয়। এবার একজন স্যার এসে গল্প শুরু করলেন তো করলেন, পড়ালেন, একদম পড়িয়ে শেষ করে তারপরে চলে গেলেন, মুখে ফ্যানের তুলে দিলেন, কিন্তু বাচ্চাদের সঙ্গে তার কোনো ইন্টারাকশন হলো না, কোনো কথাবার্তার বিনিময় হলো না। তাহলে কিন্তু সেই ক্লাসটা আর যাই খুব একটা বেশি ইফেক্টিভ হবে না আর কি। বাচ্চাদেরকে সবসময় ক্লাসের মধ্যে ধরে রাখার জন্য, তাদেরকে রিটেইন করার জন্য বা অ্যাক্টিভ করে রাখার জন্য ইন্টারেক্টিভ ক্লাস কিন্তু হওয়াটা উচিত। ইন্টারাকশন কিন্তু খুব বেশি প্রয়োজন। তাহলে স্যার এখানে গল্প বলতে বলতেই কিন্তু ছাত্রছাত্রীদেরকে কিছু জিজ্ঞেস করবেন, ছাত্ররা উত্তর দেবেন, আবার তিনি জিজ্ঞেস করবেন, আবার এইভাবে কিন্তু প্রশ্নোত্তর যে পর্বটা সেটা কিন্তু গল্পের থ্রুতে ক্লাসের পুরো ডিউরিং দ্য ক্লাস কিন্তু এটা চলতে থাকা উচিত। তাহলে কিন্তু একটা ক্লাস কিন্তু খুব ভালো ইফেক্টিভ হয় আর কি। তাহলে ইন্টারাকশনটা কিন্তু খুব বেশি প্রয়োজন। এবার কমন কিছু বিষয় তোমাদের জন্য শেয়ার করি, সেটা হচ্ছে যে তোমরা কি করে খুব ভালো করে প্রেজেন্ট করবে আর কি, তার কিছু টিপস। সেটা হচ্ছে মুখাভিনয় এবং দেহভঙ্গি আর কি। তোমরা দেখবে যে অঙ্কের স্যার যারা হন তারা কিন্তু
বেশিরভাগ ক্ষেত্রে একটু গোমড়া মুখ হয় আর কি, তারা একটু ভারী কি ভাব থাকে তাদের কথাবার্তার মধ্যে। মানে অ্যাকচুয়ালি কি পরিবেশটা সেভাবেই একটা মানুষকে তৈরি করে আর কি। কারণ একজন মানুষ যখন টিচার হন এবং তিনি যখন অঙ্কের টিচার, তাহলে তার সারাটা জীবন আর কি, মানে তার স্টুডেন্ট লাইফ, বিশেষ করে মাধ্যমিকের পর থেকে, মাধ্যমিক থেকেও আর কি, অঙ্ক করতে করতে কিন্তু সে টোটাল সময়টাকে মানে ব্যয় করেছে আর কি। তো এই যে একটা সিচুয়েশন বা একটা মানে নাম্বার নিয়ে খেলা এই সমস্ত, তার মধ্যে কিন্তু একটা সেই ব্যাপারটা কিন্তু অটোমেটিক চলেও আসে আর কি একরকম। তাই সায়েন্সের টিচার, বিশেষ করে অঙ্কের টিচার মধ্যে কিন্তু একটা থাকে, এবং একটা ভারিক্কি ভাব, একটা গুরুগম্ভীর একটা সিরিয়াসনেস থাকে। তাই জন্য কিন্তু বাচ্চারা কিন্তু নর্মালি অঙ্কের টিচারকে একটু বেশি ভয় পায়। কিন্তু যারা লিটারেচারের হন তারা কিন্তু অতটা বেশি ডেঞ্জারাস বা খুব সিরিয়াস বা খুব একটু ভয়ানক দেখতে লাগে, এর ব্যাপারটা কিন্তু খুব একটা বেশি হয় না, তবে ভ্যারি করে সিচুয়েশন। অতএব তুমি যখন একজন মানুষের সঙ্গে বা একজন ছাত্রের সঙ্গে একটু হাসি মুখে কথা বলবে, তখন ছাত্রটা কিন্তু সবসময় তোমাকে নিজের ভাবতে শুরু করবে যে, বা স্যার তো খুব দারুণ, ম্যাডাম তো দারুণ, এত হেসে হেসে কথা বলে, বা নিচের মনে করতে শুরু করবে আর কি। অতএব এক্ষেত্রে ছাত্রদের একটা প্রীতি তৈরি হয়, মনোযোগটা, অ্যাটেনশনটাকে রিটেন করতে সক্ষম হয়। অতএব আমরা যখন কথা বলবো তখন একটা ছোট স্মাইল কিন্তু আমাদের ফেসে অলওয়েজ থাকা উচিত। দেহভঙ্গি, যেটাকে জেস্চার বলি আমরা, সেইটা কিন্তু ইম্পর্টেন্ট। অর্থাৎ আমি পড়াচ্ছি কিন্তু আমার হাত পায়ের কোনো মুভমেন্ট, বিশেষ করে হাতের মুভমেন্ট, তোমার আই কন্ট্যাক্ট, তারপরে মুখের এক্সপ্রেশন, এই সমস্ত কিছু কিন্তু প্রয়োজন। অতএব অঙ্গভঙ্গি, হাত, চোখ, মুখ, এই যে অভিব্যক্তি এক্সপ্রেশন, এটা কিন্তু একদমই তাই। তুমি একটা জিনিসকে বোঝাচ্ছ কিন্তু তোমার মুখের ফেসিয়াল কোনো এক্সপ্রেশন নেই বা হ্যান্ড এর কোনো এক্সপ্রেশন নেই, তাহলে কিন্তু ব্যাপার একরকম হয়। আর সেম জিনিসটা আমি যখন হাত পা দিয়ে, চোখ মুখ দিয়ে, সমস্ত কিছু শরীর দিয়ে যখন বোঝানোর চেষ্টা করব, তখন কিন্তু তারা খুব ভালোভাবে, খুব জয়ফুলি সেটাকে অ্যাডপ্ট করতে পারে। এবার আরেকটা পয়েন্ট হচ্ছে যে বোর্ডের দিকে ঘুরে চুপ করে না থেকে বোঝাতে বোঝাতে লিখবে। আমাদের একটা কনসেপ্ট হচ্ছে, আমরা হয়তো শিখলাম যে স্যার তো বলেছেন যে বোর্ড ওয়ার্ক করতে হবে, তোমরা বোর্ড ওয়ার্কটাকে খুব সিরিয়াসলি নিলে, কিন্তু এমনভাবে বোর্ড ওয়ার্ক করছো যে তুমি একদম বোর্ডের মাঝখানে দাঁড়িয়ে হয়তো কিছু লিখছো আর কি। এবার কি লিখছো সেটা ছাত্রছাত্রী হয়তো বলছে স্যার সরুন, দেখতে পাচ্ছি না। তো স্যার যদি সরে যায় তাহলে লিখবেটাকে? তার লেখার কিন্তু একটা স্টাইল আছে, সেটা হচ্ছে যে এটা যদি বোর্ড হয় তাহলে যিনি লিখছেন টিচারকে নর্মালি একটা বোর্ডের একটা অ্যাঙ্গেল ওয়েতে এইরকম পজিশনে দাঁড়ানো উচিত, এবং এইখানে লিখবে, এবং লেখাগুলো যেন ছাত্রছাত্রীদের যারা আছে তাদের কাছে যেন ভিজিবল হয়। এবং লিখছি যখন, তখন শুধুমাত্র লিখছি এটা যাতে না হয়, দিস ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। এটা কিন্তু ডেমো ক্লাসে আমাদের মনে রাখবো যে যখন লিখছি তখন কিন্তু আমাকে কথা বলতে হবে, আমি কি লিখছি সেটা বোঝানো, এবং ছাত্রছাত্রীদেরকে অ্যাক্টিভ করে রাখার জন্য, ইন্টারেক্টিভ করার জন্য। আচ্ছা রাম, তুমি বুঝতে পারছো তো আমরা কি লিখলাম এটা? আচ্ছা রিনা, তুমি বলো আমরা এই থার্ড লাইনটা কি লিখেছি বলো তো। কিন্তু তোমার কিন্তু লেখার কাজটা চলছে, তারপরে তুমি কিন্তু তাদের সঙ্গে কথাও বলছো আর কি। তাহলে কি হবে, তারা কিন্তু সবাই সজাগ থাকবে, আর ক্লাসটা আরও বেশি ইন্টারেক্টিভ হবে। অতএব যখন বোর্ড ওয়ার্ক করছি তখন কিন্তু কোনোভাবে আমরা কিন্তু সাইলেন্ট থাকবো না, যখন লিখছি তখন কিন্তু বলছি আর কি। বোর্ড ব্যবহারের সময় কোনাকুনি স্ল্যান্ট ওয়েতে যেমনভাবে দেখালাম আর কি, এইভাবে লিখবে যাতে করে এবার আমরা বোর্ডের দিকে একবার লিখছি, আবার আমার যে আই সেটা কিন্তু তাদের সঙ্গে আবার কন্ট্যাক্ট হচ্ছে, একবার লিখছি আবার তাদের দিকে তাকাচ্ছি, লিখছি আবার তাকাচ্ছি, লিখছি তাকাচ্ছি, এইভাবে কিন্তু অ্যাঙ্গেল করে কিন্তু দাঁড়িয়ে তাদের সঙ্গে, মানে বোর্ড ওয়ার্ক যেমন করছি আই কন্ট্যাক্ট তাদের সঙ্গে একই রকমভাবে থাকবে আর কি। এবার চোখের যোগাযোগ বা আই কন্ট্যাক্ট, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ব্যাপার। একটা জিনিস আমরা করি যে দেখবে যেটা ফার্স্ট বেঞ্চ হয়, ফার্স্ট বেঞ্চে কিছু ভালো স্টুডেন্ট কিন্তু বসে আর কি। এবার স্যার ম্যাডাম যারা ভালো হয়, আহ, তাদের প্রতি কিন্তু স্যার ম্যাডামদের একটা আলাদা মানে একটা ভালো লাগা, ভালোবাসা থাকে যে ওই ছেলেটা ভালো, ওই মেয়েটা ভালো। তো অনেক সময় স্যারেদের এটা একটা ব্যাড হ্যাবিট, এবং এটা কিন্তু একটা বায়াসড একটা ব্যাপার, যে যে ওই ছাত্র বা ছাত্রীর দিকে তাকিয়েই পুরো ক্লাসটাকে শেষ করে দেয়। কারণ এরা হয়তো একটু রেসপন্স করছে বেশি, এবার স্যার কিংবা ম্যাডাম তাদের সঙ্গে কথা বলছেন, তাদের দিকে তাকাচ্ছেন, এবং এভাবে কিন্তু ক্লাসটাকে প্রায় শেষের দিকে নিয়ে চলে যায়। আর বাকি যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তারা কিন্তু ইন্টারেস্ট খুঁজে পায় না, তখন কেউ কেউ অন্য কাউকে চিমটি কাটে, কেউ একটু ঘুমোয়, কেউ হয়তো কুকুরের মতো বেড়ের মতো আওয়াজ করছে, কি করছে না করছে। তার এটা একটা কারণ যে স্যার তো শুধুমাত্র ফার্স্ট বেঞ্চকে নিয়ে ব্যস্ত, লাস্ট বেঞ্চ বা মাঝের যে জায়গাগুলো স্যার কিন্তু খুব একটা বেশি পাত্তা দেন না। এটা কিন্তু কখনোই করা উচিত নয়, কখনোই একদিকে তাকিয়ে কথা বলবে না। এবার এটা তো ক্লাসের সিচুয়েশনে হচ্ছেই,
এবার আমি যখন ডেমো ক্লাস যখন ইন্টারভিউ প্যানেলের সামনে যখন দিচ্ছি তখনও কিন্তু মানে জাস্ট আমাকে একটা ইমাজিনারি ক্লাসরুম তৈরি করতে হবে আর কি, এবং সেখানে আমি তো রিয়েল ক্লাসরুম পাচ্ছি না যেখানে স্টুডেন্টরা থাকবে এবং আমি বোর্ড ওয়ার্ক করে করে পড়াচ্ছি, সেই সিচুয়েশন তো হবে না। স্যারেরা হয় বা ম্যাডামরা যারা আছেন প্যানেলে তারা হয়তো একটা দিকে বসে আছেন, কিন্তু এখানে একটা জিনিস তোমাদের বলে রাখি, সিচুয়েশন যখন আসছে সেটা হচ্ছে যে আমাদের যারা প্যানেলিস্ট আর কি, আমরা কিন্তু মনে মনে তাদেরকে ছাত্র ভেবে নিই বা বলি যে স্যার আপনাকে ছাত্র ভেবে নিচ্ছি, আপনি আমি রেসপন্স করবেন কিছু একটা বলে দেয় এবং তাদেরকে স্টুডেন্ট হিসেবে ট্রিট করে, এটা কিন্তু একদম ভুল ব্যাপার, এটা কিন্তু করবে না আর কি। কারণ যখন আমাকে ডেমো ক্লাস দিতে বলছে তখন আমি জাস্ট একটা ইমাজিনারি ক্লাসকে মনে মনে ভেবে নেবো যে আমার সামনে কিছু স্টুডেন্ট আছে, আমি তাদেরকে পড়াচ্ছি আর কি। এবার স্যারেদের দিকে তাকানোর সেরকম কোনো দরকার নেই, আমি এমনভাবে তাকাবো সামনের দিকে যেন মনে হবে যে আমার কিছু স্টুডেন্ট আমার কথা শুনছে এবং তারা টাইম টু টাইম রেসপন্স করছে এবং তাদের রেসপন্সের মানে কাউন্টার পার্টি হিসেবে আমিও রেসপন্স করছি এবং একটা সত্য সত্য ক্লাস হচ্ছে। এই যে একটা অ্যাক্টিং কিন্তু বা অভিনয় কিন্তু আমাকে এখানে করতে হবে এবং টোটালটা ইমাজিনারি একটা কাল্পনিক ক্লাসরুম কিন্তু হবে আর কি। কারণ এখানে ছাত্র নেই, কিন্তু আমরা হয়তো বলে দিলাম যে সোনিয়া তুমি কি বুঝতে পারলে এটা, আচ্ছা শ্যাম তুমি বলো তো এটা, এভাবে হয়তো যখন বলছো তখন তাদের দিকে মানে কাল্পনিকভাবে তাকাচ্ছে, মনে হচ্ছে যেন সোনিয়া রাম শ্যাম এরা বসে আছে এবং তাদের সঙ্গে আমি কথা বলছি, কিন্তু আদৌ তারা নেই আর কি। তাহলে এখানে কিন্তু টোটালটা একটা অ্যাক্টিং বা একটা অভিনয়ের মতো করেই কিন্তু আমরা পুরো ব্যাপারটাকে ট্রিট করতে পারি। তাহলে স্যার ম্যাডামকে কোনোভাবে ছাত্র ভেবে নেওয়ার, কারণ এই একটা ইগো প্রবলেম কিন্তু হতে পারে, এটা কখনোই করা উচিত নয়। এবার ওনারা যদি বলতেন আচ্ছা আমরা ছাত্র তুমি পড়াও বা আপনি পড়ান, সেটা বলতে সেটা আলাদা বিষয়, কিন্তু কখনোই কিন্তু নিজের থেকে এভাবে অ্যাপ্রোচ করা যাবে না যে স্যার আপনি আপনারা বা ম্যাডাম আপনার ছাত্র আমি এখন পড়াচ্ছি, এটা কিন্তু কখনোই করা উচিত না, যেটা অনেকে করে বসে আর কি। আচ্ছা, এইবার পড়ানোর সময় যে বিষয়গুলো মনে রাখা উচিত সেটা হচ্ছে যে কণ্ঠ এবং সুর, ভয়েস অ্যান্ড টোন। এখানে তোমরা যখন পেডাগজি করছো তখন ইন্টোনেশন বলে একটা কথা পেয়েছিলে, তাই না? স্পিকিং, আমাদের যে ল্যাঙ্গুয়েজ স্কিলটা আর কি, LSRW, লিসনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। তো স্পিকিং এর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখার মতো সেটা হচ্ছে যে ইন্টোনেশন, যেটাকে বাংলায় স্বরভঙ্গি বলে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর কি। অর্থাৎ যখন তুমি খুব সারপ্রাইজিং কোনো একটা কথা বলছো তখন তোমার এক্সপ্রেশনে সারপ্রাইজ থাকবে। যখন কোনো গুরুত্বপূর্ণ বেশি একটা ক্লাসের সবই যে গুরুত্বপূর্ণ হবে সেটা তো নয়, এবার একটা 10টা সেন্টেন্স বললাম তার মধ্যে হয়তো 2টো সেন্টেন্স খুব ইম্পর্টেন্ট, তখন সেটাকে একটু বেশি প্রেশার দিয়ে একটু বেশি ভোকালটাকে একটু রাইজ করলাম দিয়ে বললাম, তাহলে বাচ্চারা বুঝতে পারছে। যেমন আমরা কি করি, একটা লাইন লিখতে লিখতে যদি কোনো ওয়ার্ড যদি ইম্পর্টেন্ট হয় তাহলে সেটাকে আন্ডারলাইন করি, তো যখন আমরা কথা বলি তখন তো সেখানে আন্ডারলাইন করার কোনো জায়গা থাকে না, কিন্তু আমার যে টোনটা সেই টোনটাই বলে দেবে যে কোন ওয়ার্ডটা বেশি ইম্পর্টেন্ট বা কোন সেন্টেন্সেসগুলো বেশি ইম্পর্টেন্ট, সেটা কিন্তু আমার ভয়েসে রিফ্লেক্টেড হবে। তাহলে মিষ্টি, স্পষ্ট এবং ছন্দময়, রিদমিক ওয়েতে হবে। এবং দেখবে যে স্যার বা ম্যাডাম খুব ভালো কথা বলতে পারেন তার ফ্যান ফলোয়িং, তার ছাত্ররা কিন্তু তার কাছাকাছি থাকতে বেশি পছন্দ করে এবং তার প্রতি স্যারেদের প্রতি বা ম্যাডামদের প্রতি ছাত্রছাত্রীদের একটা এক্সট্রা ভালোবাসা বা ইন্টারেস্ট কিন্তু তৈরি হয়। তাই মিষ্টি, স্পষ্ট এবং ছন্দময় সুরে কথা বলাটা উচিত, যাতে করে তারা খুব ভালো রিদমিক ওয়েতে সমস্ত কিছু নিতে পারে। এবার ভোকালটা আমার এমন হবে না যে আমি একদম গাধার মতো চিৎকার করছি কর্কশভাবে, সেটাও যেমন হবে না, এবং এমনটাও আসতে হবে না যাতে করে বাকি স্টুডেন্টরা শুনতে পাচ্ছে না। তাহলে আমার শটটা হবে মিডিয়াম, এবং যেখানে বেশি গুরুত্ব দেওয়া উচিত সেখানে ভোকালটা একটু উঁচু হবে, যেখানে কম লেস ইম্পর্টেন্ট সেখানে নর্মাল হবে আর কি। তাহলে এই টোন বা ভয়েসের কথাগুলো আমাদের মনে রাখা প্রয়োজন। এবার হচ্ছে ইউজ অফ ব্ল্যাকবোর্ড বা হোয়াইট বোর্ড হতে পারে। এবার বোর্ডে লেখা হবে সুন্দর, পরিষ্কার এবং সমানভাবে। তোমরা যারা এতদিন প্রিপারেশন নিয়েছো এবং যাদের পড়ানোর অভিজ্ঞতা খুব কম বা ব্ল্যাকবোর্ড ইউজ করোনি, তোমরা কিন্তু অবশ্যই কটা দিন বোর্ড ইউজ করো বা প্র্যাকটিস করো, কারণ যারা প্রথমবার বোর্ডে লেখে তারা কিন্তু ঠিকঠাক লিখতে পারে না, লাইন সোজা করতে পারে না, চক ঠিকঠাক ধরতে পারে না, বা হোয়াইট পেন যে হোয়াইট পেনের যে হোয়াইট বোর্ডের যে পেনটা সেটা ঠিকঠাক চালাতে পারে না। তাই তোমরা এইভাবে কিন্তু অবশ্যই প্র্যাকটিস করো এখন, কারণ এটা মানে কোনো কাজে কিন্তু সহজ নয় যদি না আমার প্র্যাকটিস ঠিকঠাক থাকে। তাই আমার লেখা হবে সুন্দর, পরিষ্কার এবং সমান, কারণ লাইনগুলো যাতে আঁকা বাঁকা না হয়, অনেকে উঁচু হয়ে যায় অনেকে নিচু হয়ে যায়, সেটা খেয়াল রাখতে হবে।
এবার বোর্ডটাকে এমনভাবে লিখছে একদম পুরো নোংরা করে ফেলেছে, সেটা কখনোই করবে না। আর সব কিছুই বোর্ডে লিখছে এটাও কিন্তু নয়, যে আমি যা বলছি সবই লিখছি বোর্ডে, এটাও কিন্তু বাজে একটা লক্ষণ। আমার যেগুলো ইম্পর্টেন্ট ব্যাপার, যেটাকে বলতে বলতে যেটা এক্সট্রাভাবে তাদের অ্যাটেনশন গ্রো করানোর প্রয়োজন, সেখানেই শুধুমাত্র সেই ব্যাপারগুলো লিখবো। কিন্তু লেখাটা মাঝে মাঝে চালিয়ে যেতে হবে, কিন্তু রানিং থাকবে পুরো ক্লাস জুড়ে। এবং শুধু ডেমোর জন্য বলছি না, আরেকটা বিষয় হচ্ছে যে হুম আহ, যেটা হচ্ছে যে তোমার এই বোর্ডের মধ্যে যে লেখা হয়ে গেছে, এবার যেগুলি লেস ইম্পর্টেন্ট সেটাকে মুছে দেওয়া প্রয়োজন। মুছে দিয়ে আমরা আবার নতুন বিষয়টা লিখছি। ওকে, এবার নেক্সট হচ্ছে অংশগ্রহণমূলক শেখানো, ইন্টারেক্টিভ টিচিং, যেটা আমি একটু আগে বলছিলাম যে মাঝে মাঝে তাদেরকে প্রশ্ন করতে হবে এবং প্রশ্ন করে কিন্তু তাদেরকে অ্যাক্টিভ রাখা প্রয়োজন। আহ, তোমরা কি কখনো এমনটা দেখেছো? এবার যেমনটি হলো আর কি, আমি যেমন শুরুতে বললাম বা মাঝখানেও হতে পারো, পড়তে পড়তে তোমরা কি এটা দেখেছো বা তোমরা কি এটা দেখে শুনেছো, বা তোমরা কি এরকম করতে চাও, যেতে চাও? সাপোজ যদি আমি হিস্ট্রির কোনো একটা টপিক পড়াই, তাহলে যদি মুর্শিদাবাদের কোনো একটা ইতিহাস যদি পড়াই, তাহলে সেক্ষেত্রে তোমরা কি হাজার দুয়ারি দেখেছো? যদি বলে যে হ্যাঁ, তাহলে সেখানে কি কি দেখলে, কেমন তোমাদের অভিজ্ঞতা? যদি না হয়, তাহলে তোমরা কারা কারা যেতে চাও, কবে যেতে চাও? এইভাবে তাদের মধ্যে কিন্তু প্রশ্নের ব্যাপারটা কিন্তু রাখা উচিত। এটার মানে বলতে পারবে, এবার নাম ধরে তুমি তাদেরকে সরাসরি, এবং ছাত্রছাত্রীদেরকে প্লিজ করার একটা বড় মাধ্যম হচ্ছে তাদের নাম মনে রাখা। এটা পরের ব্যাপার। এবার তুমি যখন ডেমো দিচ্ছ তখনও কিন্তু তুমি কিছু কাল্পনিক নাম কিন্তু সেখানে মেনশন করতে পারো, যে অমুক তুমি এটা বলো তো, আচ্ছা অমুক তুমি কি এটা বুঝতে পেরেছো, আচ্ছা অমুক তুমি আরেকবার তুমি এটা বলো, বা অমুক অমুক যে কথা রাম শ্যাম যেটা বললো, শ্যাম কি ঠিক বলেছে, রাম তোমার কি মনে হয়? সাপোজ এই যে ইন্টারেকশনটা আর কি, এইভাবে কিন্তু আমরা কাল্পনিকভাবে কিন্তু ডেমো ক্লাসেও কিন্তু নাম ব্যবহার করতে পারি। এবং আমরা উল্টো দিকে যখন ব্ল্যাকবোর্ড ইউজ করছি, হোয়াইট বোর্ড ইউজ করছি, তখন আরেকভাবে যখনই প্রশ্ন করছি বা কথা বলছি, তখন কিন্তু পেছন দিকে তাকিয়ে ছাত্রছাত্রীরা যেখানে বসবে ইমাজিনেশন করছি, সেখানে সেদিকে তাকিয়ে কিন্তু আমার কথাগুলো থ্রো করা উচিত। এবার এই যে যেটা কোশ্চেনিং ইজ মাচ মোর ইম্পর্টেন্ট, একটা ক্লাসকে সচল রাখার জন্য প্রশ্নটাই হচ্ছে ইম্পর্টেন্ট একটা মিডিয়াম। এবার ছাত্রদের উত্তর মনোযোগ দিয়ে শুনবে আর কি। এবার ওখানে তো ছাত্র থাকছে না, পুরো ইমাজিনারি একটা সিচুয়েশন তুমি তৈরি করবে, কিন্তু মনে হচ্ছে তুমি এমনভাবে রিয়াক্ট করবে, এমনভাবে অ্যাক্টিং করবে, যাতে মনে হচ্ছে তুমি যেটা বলছো ছাত্ররা শুনছে। আর ওরা যখন তুমি জাস্ট সাইলেন্ট, আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাহ খুব সুন্দর বলেছো, দারুণ হয়েছে আর কি, এই যে প্রশংসা করা আর কি, বাহ চমৎকার বলেছো। এবার দেখা হলো একটা ছাত্রী বা একটা ছাত্র ঠিকঠাক বলতে পারলো না, বা তুমি অনেক ভালো চেষ্টা করেছো, নেক্সট টাইম আর একটু ভালো করে পড়লে তুমি পুরো ব্যাপারটা বুঝে যাবে, বা আমি তোমাকে হেল্প করছি সেটাকে বোঝানোর জন্য। তাহলে এই যে ছাত্র মনোযোগ দিয়ে শুনবে এবং প্রশংসা করবে, এই ব্যাপারটা ইম্পর্টেন্ট এখানে। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে টিএলএম। এবার টিএলএম এর অনেকগুলো পার্ট আছে, তোমরা যারা আমাদের টিএলএম এর টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস যে ক্লাসটা আছে তোমরা দেখে নিচ্ছ, সেটা তো বুঝে গেছো। কিন্তু আমরা ডেমো ক্লাসে স্পেসিফিক ইন্টারভিউ দিন যদি আমরা টিএলএম এর কথা বলি, তাহলে একমাত্র টিএলএম কিন্তু আমাদের কাছে এটাই থাকে। কিন্তু শুধুমাত্র এই একমাত্র হোয়াইট বোর্ডটাকে টিএলএম ট্রিট করলাম, তাহলে কিন্তু ভুল হতে পারে, কারণ আমাদের যে হাত পা পুরো অঙ্গ অঙ্গ ভঙ্গি এবং আমার যে পুরো শরীর, পুরোটাই কিন্তু আমার কাছে টিএলএম হতে পারে কিন্তু। হুম। এবার একটা রান করা আর কি, ওয়াকিং বা রানিং, বা কোনো একটা অ্যাঙ্গার বা কোনো একটা লাভ বা কোনো একটা ফিয়ার, এর যদি কোনো প্রসঙ্গ আসে, যে হয়তো এটা শুনে আহ, তনুর মনটা খুব ভারী হয়ে গেল সাপোজ। এবার এই যে ভারীটা বললাম, আমি যদি আমার বা মন খারাপ হয়ে গেল বা গোমরামুখ হয়ে গেল, এই ব্যাপারটা যদি আমি এক্সপ্রেশন দিয়ে দেখাতে পারি, বা সে প্রচণ্ড হ্যাপি হলো এবং সে প্লেজার বা হ্যাপিনেসটা যদি আমার ফেসে শো করতে পারে, তাহলে এটাও তোমার টাইপ অফ টিএলএম। তাহলে আমার পুরো বডিটা কিন্তু আমার কাছে টিএলএম আর কি। তাহলে তোমরা যথেষ্টভাবে ইউজ করবে, তোমাদের হাত পা মাথা চোখ মুখ সমস্ত কিছু কিন্তু আমাদের টিএলএম হিসেবে ট্রিট করতে হবে, এবং সেটাকে সুযোগ পেলেই কিন্তু আমাদের ইউজ করতে হবে আর কি। চার্ট, ছবি, ফ্ল্যাশ ফ্ল্যাশ কার্ড, বাস্তব বস্তু, এই ব্যাপারগুলো কিন্তু আমরা টিএলএম হিসেবে ইউজ করতে পারি। কিন্তু সেখানে ডেমো ক্লাসে তো এইগুলো হয়তো সুযোগ খুব একটা থাকবে না। অনেকে হয়তো বলে যে সেগুলো নিয়ে যাওয়া যেতে পারে, কিন্তু আমার মনে হয় না ওগুলো ইউজ করতে দেয় এবং সেটা ভেতরে তোমাকে নিয়ে যেতে দেবে। তোমার কাছে যা আছে সেটা তেই এনাফ, এবং তুমি কি পড়াচ্ছ তোমার কিছুক্ষণ দেখলে তো ওনারা কিন্তু জাজ করে নেবেন যে তুমি আদতে কেমন পড়াওবে এবং কেমন পড়াবে আর কি। আচ্ছা যাই হোক, তাহলে এখানে টিএলএমটা আমরা বললাম আমাদের একমাত্র টিএলএম, যদি অবজেক্টিক্যালি যদি আমরা খেয়াল করি, তাহলে সেটা হচ্ছে হোয়াইট বোর্ডটা, তাহলে এটাকে তোমরা যথেষ্ট পরিমাণে ইউজ করবে আর কি।
এবার টিএলএম এর ক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে যে বোর্ড ব্যবহার যেটা হচ্ছে যে এটা সবচেয়ে সাধারণ এবং সবচেয়ে ইফেক্টিভ, মানে খুব কমন এবং ইফেক্টিভ টিএলএম হচ্ছে তোমার হোয়াইট বোর্ড বা ব্ল্যাক বোর্ড। এবার যেটা বলছিলাম যে যখনই পড়াচ্ছে তখন সেটা পড়াতে পড়াতেই কিছু ছবি এঁকে দিলাম, সেন্টেন্স স্ট্রাকচার, ফিগার অফ স্পিচ, রাইম স্কিম, এগুলো হয়তো ফাটাফাট বলছি আর সেটা আমরা লিখে দিচ্ছি, সেটা হতে পারে। গুরুত্বপূর্ণ শব্দ পয়েন্ট আন্ডারলাইন করে রং দিয়ে, এবং যদি সেখানে দুটো কালি বা তিনটে কালি যদি থাকে তাহলে তুমি খুব ভালো করে সেটাকে ইউজ করতে পারো। সাপোজ আমার কাছে ব্ল্যাক পেন আছে এবং ব্লু পেনও আছে, তাহলে হয়তো ব্ল্যাকে লিখলাম, এবার হয়তো বললাম দ্য বয় রানস ফাস্ট, এবার ফট করে ফার্স্ট এইটাকে ব্লু দিয়ে আন্ডারলাইন করলাম, এবং একজনকে বললাম যে রহিম তুমি বলো তো যে উইচ ওয়ার্ড টেলস আস হাউ দ্য বয় রানস, দ্য বয় রানস ফাস্ট, ছেলেটি ফার্স্ট রান করে, তাহলে কোন শব্দটা এখানে ছেলেটি কিভাবে দৌড়ায় এটা বলে দিচ্ছে, রহিম তুমি দাঁড়াও এবং বলো তো এটা, তখন সে বলবে যে ফার্স্ট, তার মানে এখানে তখনই আমরা ঝট করে আমরা সেটাকে আন্ডারলাইন করতে পারি। তখন তাদেরকে বললাম যে আচ্ছা তোমরা কি জানো যে এই যে শব্দটা যে সে কিভাবে দৌড়াচ্ছে, হাউ, এইটা যে ওয়ার্ডটা বলে দিচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট, আর এই রকম ওয়ার্ডগুলোকেই কিন্তু অ্যাডভার্ব বলে। তোমরা কি জানতে? না স্যার। তার আজকে জেনে গেলে যে যদি কোনো কাজ কিভাবে হয়, হাউ, যদি কোনো কাজ কিভাবে হয় এটা যদি কোনো ওয়ার্ড বলে দেয় তাহলে সেটাকে আমরা অ্যাডভার্ব বলি। ইজ ইট ওকে? তাহলে এইভাবে কিন্তু আমরা তাদেরকে বলতে পারি, এবং আমরা সত্যি সত্যি কিন্তু ডেমো ক্লাসের দিন দুটো পেন অবশ্যই থাকা উচিত এবং সেখানে থাকবে। তাহলে আমরা দুটো পেনের ব্যবহার কিন্তু করব। এমন নয় যে তোমার কাছে তিনটে কালারের পেন দিয়েছে এবং তুমি একটাতে ব্লু বা ব্ল্যাকটাকে ইউজ করে চলে গেলে ক্লাসটা শেষ করলে, এটা কিন্তু ভালো লক্ষণ নয় আর কি। তুমি ট্রাই করবে তিনটা পেনকেই কিন্তু মাঝে মাঝে ইউজ করার আর কি। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো যে চার্টের বিষয়ে যেটা বলছিলাম যে তুমি চট করে এভাবে তুমি যদি ডিগ্রি পড়াও তাহলে হয়তো তুমি এখানে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ, এবার তুমি কথা বলতে বলতেই কিছু এক্সাম্পল দিচ্ছ, আর এক্সাম্পল দিতে দিতে তুমি এগুলোকে লিখে নিলে, এবার যখন কথাগুলো বলছো তখন সেখানে আমরা বলতে পারি টল, টলার, কথা তাদের সঙ্গে ইন্টারেক্ট করছি, আই কন্ট্যাক্ট হচ্ছে, কথা বলছি, আর এখানে একটা ছোট্ট করে আমরা এইভাবে চার্টের মতো করে নিলাম আর কি। এবার যেই যত খুব ভালো ডায়াগ্রাম বা পিকচার তৈরি করতে পারে, লিখতে পারে, তার বোঝানোর ক্যাপাসিটি কিন্তু আরও বেশি ভালো হয় এবং সেটা কিন্তু ছাত্রছাত্রীদের কাছে আরও বেশি অ্যাকসেপ্টেবল হতে পারে। অতএব আমরা কিন্তু ব্ল্যাকবোর্ডের ব্যবহারটা কিন্তু খুব দারুণভাবে করতে পারি, এবং এটা কিন্তু একটা বক্স বা চার্টের মতো করে তৈরি করলাম, বলে দিলাম ক্যান এনিওয়ান মেক আ সেন্টেন্স ইউজিং টলার। আচ্ছা, আমরা এখানে যে একটা চার্ট করেছি দেখো, একটা হচ্ছে টল, টলার, টলেস্ট, তাহলে এখানে টলার দিয়ে তোমরা কি কোনো সেন্টেন্স তৈরি করতে পারো? এবার হয়তো কেউ বললো হ্যাঁ স্যার পারি বা পারি না, এবার যদি পারে তারা রিপ্লাই করবে, না পারে তুমি একটা বলে দেবে। তাহলে এরকমভাবে কিন্তু আমরা মানে ছবি এঁকে বা চার্ট বা বক্স তৈরি করে কিন্তু তাদেরকে পড়াতে পারি। এবার ছবি আঁকার যে বিষয়টা, ছবি সবসময় কিন্তু ছবিটাই কিন্তু বাচ্চাদেরকে আরও বেশি ইফেক্টিভ করে দেয় যে কোনো জিনিস। অতএব চাক্ষুষভাবে বোঝা যায় ছবি দেখলে। যেমন কবিতা পড়ানোর সময় কবিতার যে থিম, আমরা যেমন একটু আগে বলছিলাম যে আমরা যদি সাপোজ ফ্যাবল কবিতাটা যদি আমরা পড়াই, তাহলে সেক্ষেত্রে যদি কারো মানে আঁকার হাত ভালো থাকে, আচ্ছা বলো তো এটা কিসের ছবি আঁকলাম, বলবো এটা পাহাড়, যদি আমি খুব এটা দেখতে মনে হচ্ছে সিঙ্গারার মতো হয়ে গেছে, যাই হোক, তো পাহাড়ের ছবি। এবার সাপোজ এখানে একটা ছোট্ট কাঠবিড়ালির ছবি, যা একটা কিছু একটা করলাম আর কি, কাঠবিড়ালির ছবি এঁকে দিলাম, রাইট? আচ্ছা তোমার বলো তো এটা কিসের ছবি, এটা বলো তো এটা কিসের ছবি। তাহলে এরকমভাবে যেটা বললাম, তাহলে ছবি আমি বলছি আর ছবিটাও তুলে দিলাম ছোট্ট করে, তাহলে কিন্তু এটা আরও বেশি ভালো ব্যাপার হতে পারে। তাহলে এরকমভাবে আমরা যে কোনো কবিতার শুরুর আগে আমরা কিন্তু ছবির মধ্য দিয়ে, স্টোরি টেলিংয়ের মধ্য দিয়ে সেটাকে ইফেক্টিভ করতে পারি। আচ্ছা, এবার রিয়েল অবজেক্ট যেটা আর কি, আমরা যেটা বলছিলাম না যে আমাদের বোর্ডটা তো আছেই, বোর্ডের পাশাপাশি আমার পুরো বডিটা আমার কাছে টিএলএম হিসেবে ট্রিট করা প্রয়োজন। কিন্তু ক্লাসরুমে আমরা যখন সাপোজ একজনকে যদি বলি যে আয়শা তুমি একটু দাঁড়াও তো এবং বলো তো তুমি ক্লাসরুমের মধ্যে কি কি দেখতে পাচ্ছ, আমি বলছি স্যার ব্ল্যাকবোর্ড দেখতে পাচ্ছি, আপনাকে দেখতে পাচ্ছি, বেঞ্চ দেখতে পাচ্ছি, ব্যাগ দেখতে পাচ্ছি, জানলা, দরজা, এবং তুমি হয়তো বললে যে অনিতা তুমি দাঁড়াও, অনিতা আমরা জানলা দিয়ে কি দেখতে পাচ্ছি তুমি বলো, বলবে যে রাস্তা দেখতে পাচ্ছি, মানুষ দেখতে পাচ্ছি, গাড়ি দেখতে পাচ্ছি। তাহলে সবগুলো যখন বলছে তখন তুমি টুকটুক করে সেগুলোকে লিখে নিলে আর কি সাপোজ। তাহলে এই যে দেখো রিয়েল লাইফ সিচুয়েশন বা প্র্যাকটিক্যাল ওয়েতেও কিন্তু আমরা
টিএলএম আমার কাছে নেই, কিন্তু আশপাশটাও কিন্তু আমার কাছে টিএলএম হতে পারে। তাহলে এইটাও কিন্তু আমরা যথেচ্ছভাবে আমাদের ক্লাসরুমে ব্যবহার করবো, এবং সেটাকে টুকটুক করে নাম লিখলাম, এখানে 8-10টা পয়েন্ট হলো, এবং বললাম তোমরা যে বিষয়গুলো দেখলে এবং যেটা আমি লিখলাম, দেখো এগুলোই কিন্তু নাউন। অতএব এগুলোই হচ্ছে নাউন, নাউনের এক্সাম্পল আর কি। অতএব তোমরা শিখে গেলে যে নাউন কাকে বলে বা নাউন কোন জিনিসটা। তাহলে এইরকম ভাবে কিন্তু আমরা টিএলএম এর ব্যবহার করতে পারি। এই যে যেমন এটা আমি বললাম, এই বিষয়টা এখানে বলা আছে। যে কোনোভাবে যে কোনো কবিতার, যেমন এখানে সলিটারি রিপার একটা এক্সাম্পল ছিল, যাই হোক এখানে একটা কাস্তে বা ধান কাটা ছবি দেখিয়ে দিলাম বা কিছু বললাম, তাহলে এইভাবে কিন্তু আমরা করতে পারি পুরো বিষয়গুলোকে। যেমন ধরো মাই আওয়ার ওন ট্রু মাই ওন ট্রু ফ্যামিলি বলে একটা কবিতা আছে, যেখানে মানে অ্যাফরেস্টেশন যে ব্যাপারটা আর কি, এগেনস্ট ডিফরেস্টেশন একটা কবিতা থিম আছে। এবার সেখানে আমরা যদি একটা শুরুতে একটা গল্প ছলে ছলে যদি একটা গাছের ছবি এঁকে দিতে পারি, এবং তাদেরকে বলি যে আচ্ছা তোমরা কারা কারা গাছ দেখেছো বলো তো, আচ্ছা এমন কি কেউ আছো এখানে যে তোমরা কখনো কোনো গাছ দেখোনি? তারা সবাই তো হাসবে, স্যার এটা কি করে সম্ভব, আমরা তো সবাই গাছ দেখেছি। গাছের কি কাজ, গাছ এত ইম্পর্টেন্ট কেন তোমরা বলো তো, যে গাছ আমাদের কাছে এত ভীষণ ইম্পর্টেন্ট একটা বিষয় কেন সেটা, তাহলে তারা বলবে গাছ কেটে দিলে কি হয়, গাছ না কাটলে কি হয়। তাহলে এই ব্যাপারগুলো বলতে বলতে কিন্তু আমরা কখন টুক করে কবিতার মধ্যে প্রবেশ করে ফেলেছি, মাই ওন ট্রু ফ্যামিলি, রাইট? যেখানে একটা বুড়ি থাকবে, তার কাছে কিছু একটা ম্যাজিক্যাল একটা ব্যাপার তৈরি হবে, একটা ইমাজিনারি একটা ওয়ার্ল্ড সেখানে দেখানো হবে, এবং গাছ কেটে নেওয়ার ফলে কি বিষয়টা আছে সেখানে কিন্তু ছোট্ট করে এবং ওখানে একটা প্রমিস বা একটা শয়ের কথা বলবে। তাহলে এই যে ব্যাপারটা আর কি, আমরা একটা গাছ দিয়েই কিন্তু সেটাকে প্রেজেন্ট করতে পারি, এবং সেটা এই ছবি আঁকাটা একটা টিএলএম হয়ে যেতে পারে। আচ্ছা, প্রশ্ন তো সঙ্গে সঙ্গে সংযোগ ইন্টিগ্রেশন যে ব্যাপারটা আর কি, কোশ্চেন অ্যান্সার ইন্টিগ্রেশন। আচ্ছা, প্রতিটি টিএলএম ব্যবহার করার সময় প্রশ্ন করে ছাত্রদের সম্পৃক্ত করতে হবে আর কি। হ্যাঁ, এবার আচ্ছা এটা বললাম যে লুক অ্যাট দিস চার্ট, তোমরা এই যে ছবিটা দেখছো ছবিটার দিকে তাকাও। আচ্ছা বলো তো এই ছবিটার মধ্যে কোনটা অ্যাডজেক্টিভ আছে? হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? আর দি ফ্লাওয়ার আর ট্রিজ? এটা কি ফুল নাকি গাছ? ইন আওয়ার সারাউন্ডিংস ক্যান ইউ ফাইন্ড সামথিং দ্যাট শাইনস লাইক দ্য পোয়েম? তাহলে এরকমভাবে আমরা কিছু লাইক ইন দ্য পোয়েম, এভাবে কিছু আমরা বিষয় রিয়েল লাইফের সঙ্গে আমাদের যে টপিক সেটার সঙ্গে কানেক্ট করতে পারি। ওকে, এইবার ডেমো ক্লাস যখন দিচ্ছি তখন নর্মাল ক্লাস এবং ডেমো ক্লাস আমরা সবটাকে একসঙ্গে ভেবে নিচ্ছি আর কি, দুটোকে এইভাবে ভাবো। আমরা যখন একটা ক্লাস স্টার্ট করছি তখন সেখানে গ্রিটিংসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা মানুষের সঙ্গে যেমন আমরা যখন স্টার্ট করি কথা বলা, তখন তার সঙ্গে যদি গ্রিটিংসটা ভালো না হয় তাহলে কিন্তু একটা অকওয়ার্ড ফিল হয় কেমন একটা। তাহলে বাচ্চাদের সঙ্গে একটা হাসি মুখের শুভেচ্ছা, গুড মর্নিং স্টুডেন্টস, হাউ আর ইউ ওকে, আর ইউ ওয়েল, এই ব্যাপারগুলো কিন্তু আমরা তাদেরকে বলতে পারি। আচ্ছা, তাহলে কথা বলার জন্য এইভাবে। আচ্ছা তোমরা কারা কারা আজকে সময়ের মধ্যে এসেছো, তোমরা হাত তোলো, বা তোমরা কারা কারা দেরি করে এসেছো, বা তার তোমরা কিসে এসেছো বলো তো। এভাবেই কিন্তু আমরা কিছু বিষয় দিই, বা আজ তোমরা স্কুল আসতে দেরি করনি তো, এরকম ভাবে কিছু কোশ্চেন তারা কিছু অ্যান্সার দেবে। এবং এই যে কমন যখন কিছু কথা বলবে না তখন কিন্তু সবাই তোমার দিকে তাকাবে, এবং তারা ভাবে যে আরে এটা তো নর্মাল কথা বলছে, কি বলছে সে শুনি তো, এইভাবে কিন্তু হয়। আর তুমি যদি শুরুতেই ক্লাস স্টার্ট করে দাও যে আজকে আমরা এটা পড়ছি, তাহলে কিন্তু তারা কিন্তু খুব একটা বেশি অ্যাটেনশন গ্রো করতে পারবে না। তাহলে ফার্স্ট গ্রিটিংস দিয়ে কিন্তু শুরু করা উচিত। আর যখন শুরু করছি তখনই কিন্তু মানে এর আগের ক্লাসে কি হয়েছিল এবং আমরা কি শিখেছি তার সঙ্গে একটা কানেকশন, একটা ব্রিজ কিন্তু নির্মাণ করতে হবে। কারণ আমরা কিন্তু সবসময় নতুন নতুন শিখতে শিখতে আগে কি শিখলাম সেটা কিন্তু ভুলে যাই। তা আগের দিন কি শিখেছি সেটাকে ইন শর্ট বলে দেওয়া উচিত, এবং তারপরে কিন্তু আজকের ক্লাসের সঙ্গে একটা কানেক্টিভিটি তৈরি করে নতুন বিষয়টাকে পড়ানো উচিত। প্রেজেন্টেশন, টিচিং অফ নিউ টপিক, এখানে মূল পাঠ শেখানো হবে। টিএলএম ব্যবহার বিষয়গুলো বললাম, এবং পেন ইজ অন দ্য টেবিল, এখানে অন হলে প্রিপারেশন। এইভাবে কিন্তু আমরা এক্সাম্পল দিয়ে দিয়ে কিন্তু তাদেরকে এইভাবে উপস্থাপন করতে পারি, যেটা আমরা এর আগে দেখলাম যে প্রশ্নোত্তর ইম্পর্টেন্ট একটা ব্যাপার। রিক্যাপিটুলেশন বা রিভিশনটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে যখন ক্লাসটার দিকে একটু শেষের দিকে যাচ্ছে তখন আমরা বলতে পারি আচ্ছা বাচ্চারা বলো তো যে আমরা আজকে কী কী শিখলাম। আচ্ছা রাম তুমি বলো, রহিম তুমি বলো যে আমরা কী শিখলাম, রিনা, বিনা, অনিতা তোমরা বলো যে আমরা কী কী শিখলাম। 5-7 জন বললো। এবার এভাবে কিন্তু পুরো বিষয়টা কিন্তু আরেকবার কিন্তু রিক্যাপিচুলেট হবে, এবং সেটা কিন্তু যারা মোটামুটি করে অ্যাটেনশন দিয়েছিল তারাও কিন্তু আবার সংক্ষেপে কিন্তু পুরো বিষয়টা কেমন হলো সেটা কিন্তু তারা আবার কিন্তু জেনে যাবে আর কি।
আচ্ছা, এবার হচ্ছে ইভ্যালুয়েশন, কিছু সংক্ষিপ্ত প্রশ্ন করে করবে যাতে বোঝা যায় ছাত্র ঠিক বুঝেছে কিনা আর কি। এবার যেটা পড়িয়ে দিলে লাস্টের দিকে হয়তো আমার লিখে দেন যে আই এম সিটিং দ্য চেয়ার, এখানে ফাঁকা স্থানে কি বসবে তারা হয়তো লিখে দেবো। এবার এখানে প্রিপারেশনটা তারা যারা পড়েছে ঠিকঠাক তারা কিন্তু সেটা বলে দেবে আর কি। টিএলএম এর ব্যাপারটা আবার আসছে, যখন কেউ অ্যান্সার, এটা কিন্তু একটা ভালো বিষয় হওয়া উচিত, যখন কেউ ঠিকঠাক অ্যান্সার করছে তখন কিন্তু তার অ্যাপ্রিসিয়েট করা উচিত। ভেরি গুড, তুমি দারুণ বলেছো, চমৎকার, বাহ, ওয়েল ডান, কিছু একটা বললাম, ব্রাভো, তোমরা সবাই খুব ভালো সুন্দর উত্তর দিয়েছো, আজকের ক্লাসটা খুব দারুণ হয়েছে। এরকমভাবে আমরা কিছু করতে পারি। এবার পুরো ব্যাপারটা তো আমরা হয়তো ক্লাসে আমরা কিন্তু নর্মাল যেভাবে ক্লাস স্টার্ট হয় সেভাবেই সেখানে স্টার্ট করব, এবং স্যার বা ম্যাডাম হয়তো একটা সময় 4-5 মিনিট হলেই তোমাকে থামিয়ে দেবে না, যা ঠিক আছে, ওকে ওকে দ্যাটস ওকে, কিছু একটা বলে তোমাকে বলবো যে ঠিক আছে, তুমি ছেড়ে দেন বা আপনি ছেড়ে দিন আর কি, হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের পুরো বিষয়টা। আমরা একটা ক্লাসের ডিউরিং দ্য ক্লাস আমরা কোন কোন বিষয়গুলো মনে রাখতে পারি সেটা আমরা একটা একটা করে বিষয়টা আলোচনা করলাম। যে তোমার কিছু মেথডস আছে, সেই মেথডসগুলো আমাদের মনে রাখা প্রয়োজন যখন আমরা ক্লাসটা করছি। লেকচার মেথডটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, এক পেশে ওটা ওয়ান সাইডেড হয়ে যায় যে টিচার বলছেন বা আর ছাত্ররা শুনেই যাচ্ছে, এরকম যাতে কখনোই না হয়। এখানে 5E মডেল আমরা বললাম, ইন্ডাকটিভ ডিডাকটিভ মেথডের কথা বললাম, স্টোরি টেলিংয়ের কথা বললাম, কোশ্চেনিংয়ের ব্যাপারটা, ইন্টারেকশনের কথাটা বললাম। এবার কিভাবে দাঁড়িয়ে ব্ল্যাকবোর্ড বা হোয়াইট বোর্ড ইউজ করতে হয় সেটা বললাম। তোমার যে বডিলি যে এক্সপোজার বা এক্সপ্রেশন সেটা কেমন হবে, সেটা কতটা ইম্পর্টেন্ট সেটা আজকে আলোচনা করলাম আমরা, ইন্টোনেশন ব্যাপারটা দেখলাম। এবার এটা পুরো ব্যাপারটা একটা ইমাজিনারি বা একটা কাল্পনিক ক্লাসরুম হবে সেটা তোমাকে অবশ্যই ভেবে নিতে হবে। প্রশ্নোত্তর চলতে থাকবে, ব্ল্যাকবোর্ড বা টিএলএম এর ব্যবহারটা খুব খুব ইম্পর্টেন্ট। এবং আমরা যেটা বললাম সেটা হচ্ছে যে ইন্ডাকটিভ ওয়েতে কিন্তু আমাদের পড়ানো উচিত। এবার স্যার বা ম্যাডাম যদি তোমাকে কোনো টপিক বেঁধে দেন যে আচ্ছা আপনি ক্লাস 9-এর অমুকটা একটু পড়ান তো, বা আচ্ছা ক্লাস 9 থেকে কোনো একটা গল্প পড়ান, এবং সেখানে তোমাকে হয়তো একটা বই দেবে আর কি, যে আচ্ছা ক্লাস 9-এর বইটা থেকে আপনি একটা কিছু পড়ান, বা ক্লাস 10 থেকে পড়ান, বা 8 থেকেও হতে পারে। তাহলে এইরকমভাবে হতে পারে, বা বলতে পারে আপনি আপনার পছন্দ মতো কোনো একটা টপিক পড়ান, খুব লাকি হলে সেটা পেতে পারো, তাহলে তখন তুমি নিজের মতো করে করবে। তবে খুব একটা কঠিন কিছু তোমাকে জিজ্ঞেস করবে না আর কি, সেটা দুটোই হতে পারে, তোমার তোমার চয়েসের কোনো একটা পড়াতে বলতে পারেন, বা বলতে পারেন যে আপনি ক্লাস 9 থেকে বা 10 থেকে, বা স্পেসিফিক বলেও দিতে পারেন যে ক্লাস 9-এর যে প্রথম চ্যাপ্টারটা আছে আপনি এটা একটু পড়ান। যে কোনোটাই, প্রত্যেকটা অ্যাজাম্পশন যে কোনো একটা কিছু হতে পারে, অতএব প্রত্যেকটার জন্য আমাদের কিন্তু ওয়েল প্রিপেয়ার থাকতে হবে আর কি। এবার শেষে যেটা বলবো, নর্মালি নর্মালি একটা বিষয়, যে আমরা যখন ক্লাসটা স্টার্ট করছি আমরা গল্প বলছি, আর গল্পের ফাঁকেই কিন্তু আমরা প্রথমে, ধরো এটা যদি হোয়াইট বোর্ড হয় বাম দিকে, তাহলে শুরুতে আমরা কিন্তু এখানে ডেট লিখে দিতে পারি, আহ, এবং কোন ক্লাসের একদিকে আমরা এটা লিখে দিলাম। তারপর হচ্ছে আমরা কোন সাবজেক্ট পড়াচ্ছি সেটা এখানে লিখে দিলাম, আর আরেকটা হচ্ছে টুডেইজ টপিক, এটা লিখে দিলাম। তাহলে প্রথমে বলতে বলতে কথা, আচ্ছা তোমরা কেমন আছো বলো তো, সবাই ভালো তো, তোমরা কে কীভাবে আসলে, এগুলো বলতে বলতে কিন্তু ডেট, ক্লাস, সাবজেক্ট, টুডেজ টপিক, এগুলো কিন্তু টুকটুক করে লেখা হয়ে গেল আর কি। মানে এমন নয় যে এটার জন্য এক্সট্রা টাইম নিচ্ছে আর বাচ্চারা সব চুপচাপ বসে আছে বা হাঁ করে তাকিয়ে আছে, এরকম যাতে না হয়। মানে কথার ফাঁকে ফাঁকে কিন্তু আমার এই ক্লাস লেখাগুলো হয়ে যাবে, এবং সেখানে এটা লিখে ছেড়ে দিলাম এটা কিন্তু নয়। স্যার যদি বলেন যে ক্লাস 9, তাহলে সেখানে ক্লাস 9 লিখলে ডেটটা আজকের ডেট কত তারিখ, 11/9 হয়তো 2025, যেভাবে লেখা উচিত একটু ক্লিয়ার করে লিখবে। সাবজেক্টটা অবশ্যই তোমার ইংলিশ হবে, ইংলিশটা লিখে দিলে, টুরিস্ট টপিক। এবার হয়তো বললে যে পোয়েম, ফ্যাবল, সরি, তাহলে এইভাবে লিখে দিতে হবে আর কি। তাহলে এই 4টা পয়েন্ট এখানে তোমরা মনে রাখো। আশা করি যে এই আজকের এই ক্লাসের থ্রুতে তোমরা কি করে ডেমো ক্লাসটা কন্ডাক্ট করবে সে ব্যাপারটা অনেকটা হেল্পফুল তোমাদের, এবং আমরা ট্রাই করছি এর পরের কিছু ডেমো ক্লাস সরাসরি তোমাদের সঙ্গে শেয়ার করার আর কি। এবং তোমরা নিজেরাই কিন্তু প্র্যাকটিস করবে। তোমার কাছে যদি স্টুডেন্ট না থাকে তা সত্ত্বেও তুমি যেভাবে ইন্টারভিউয়ের দিন যেভাবে ক্লাস করবে কাল্পনিকভাবে, ঠিক সেরকমভাবে কল্পনা করে করেই কিন্তু তুমি পড়াতে পারো, এবং করতে পারো যে একটা কোণে তুমি একটা ফোনটাকে অন করে
ভিডিওটাকে অন করে ক্যামেরা অন করে তুমি রেখে দিলে এবং তুমি কি করে পড়াচ্ছ সেটা রেকর্ড হচ্ছে, তুমি আবার চেক করছো যে কোন কোন জিনিসগুলো তোমাকে ইমপ্রুভ করতে হবে, এই ব্যাপারটাও করবে আর কি। ওকে, আশা করি সবাই ঠিকঠাক বুঝতে পারলে আজকের বিষয়টা। ইজ ইট ওকে? ওকে, থ্যাংক ইউ, দ্যাটস ইট ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।